হাসান মাহমুদ বেয়াদব তো বেয়াদব, বিশ্ব বেয়াদব, একাধিকবার বলেছেন। আর শেখ হাসিনার পরেই এই বিশ্ব বেহায়া নির্লজ্জ, যাকে ঝাঁটা দিয়া পিটাইলো তার মান সম্মান ক্ষুণ্ণ হবে না, সেরা জুতা দিয়া পিটাইলো মান ক্ষুণ্ণ সম্মান হবে না, মানে ক্ষুণ্ণ হবে না, সেই হচ্ছে হাসান মাহমুদ। এই হাসান মাহমুদ সে বিএনপির বিভিন্ন কথা নিয়ে নিজে নিজে গায়ে লাগিয়ে নিজের দলের মধ্যে টেনে নিয়ে নিজেকে জাহেল করার জন্য, আলোচনায় রাখার জন্য এই বিশ্ব বেয়াদব এবং নির্লজ্জ বেহায়া সে এই কথাগুলো বলে। বিএনপির সাথে তাদের সমঝোতা হবে, ঐক্য হবে, জোট হবে, এইটার কোনো প্রশ্ন মানে স্মরণ করিয়ে দিতে চাই। এই বাংলাদেশে আমার মনে হচ্ছে রাজনৈতিক সমাজে বিশ্ব বেয়াদব হচ্ছে হাসান মাহমুদ। এটা আমার কথা না, কথাটা হচ্ছে তাদের প্রেসিডিয়াম সদস্য, আপনার উনি মারা গেছেন সাজেদা চৌধুরী। সাজেদা চৌধুরী জি, সাজেদা চৌধুরী একাধিকবার বলেছে যে হাসান মাহমুদ বেয়াদব তো বেয়াদব, বিশ্ব বেয়াদব, একাধিকবার বলেছেন। আর আমি আমার বক্তব্যে যতদিন আওয়ামী লীগের বক্তব্য দিয়েছি, বিরুদ্ধে মানে সত্য কথা তাদের পক্ষে বিপক্ষে তুলে আনেছি, সেই সময় আমার বক্তব্যে শেখ হাসিনার পরেই এই বিশ্ব বেহায়া নির্লজ্জ, যাকে ঝাঁটা দিয়া পিটাইলো তার মান সম্মান ক্ষুণ্ণ হবে না, সেরা জুতা দিয়া পিটাইলো মান ক্ষুণ্ণ সম্মান হবে না, মানে ক্ষুণ্ণ হবে না, সেই হচ্ছে হাসান মাহমুদ। একে কি দিয়ে বানাইছে আল্লাহ তাআলা আমি জানি না। এখন অনেক সময় অনেকে বলে যে মধু খাওয়াইলে নাকি জন্মের সময় একটু পরে মিষ্টি কথা বলে, এটারে মধুও খাওয়ায় না, তিতা করল্লা খাওয়াইছে, আবার ওই এরকম অনেক কথা শোনা যায়। আসলে কোনোটা দিয়ে আপনি তাকে আটকাতে পারবেন না। এত বিশ্ব বেহায়া, এত মিথ্যুক, এত নির্লজ্জ আমার মনে হয় আমি দেখি নাই। এর উপর ভিত্তি করে মাঝে মাঝে কিছু কথা শুনে ওইটা শেখ হাসিনার কানে গেলে শেখ হাসিনা ওইটাকে আবার ভালো রূপ দিত। এখন আপনারা জানেন যে আমি কমপক্ষে 14-15টা বক্তব্যে তুলে ধরেছি প্রেস ক্লাবে, বিভিন্ন জায়গায়, যখন এই সরকার পতন হবে এর আগে, যে হাসান মাহমুদ তার দুবাইতে ডেভেলপারের ব্যবসা, তার 33টা বাড়ির কাজ চলে, এরকম বলেছি, 25টা যে সময় করতো 25টা বাড়ির কাজ চলে, অহরহ বলেছি। এবং আমরা দেখেছি যে সেই বিষয়গুলো আজকে স্পষ্ট হয়েছে। আমার বক্তব্যে আমি 14-15 সাল থেকে বলতাম যে এই সরকার যদি পতন হয়, শেখ হাসিনার নামে পরের দিনই 100 মামলা হবে, যার প্রতিটি মামলার ওজন হবে কোটি কোটি টাকার। কিন্তু আমাকে ডিজিএফআই নিয়েছে, আয়না ঘরে নিয়েছে, পায়ে গুলি দিয়ে ভেঙেছে, পা ভেঙে গেছে, মামলা হয়েছে, জেলে গিয়েছি, রিমান্ডে নিয়েছে, কিন্তু কথা যেটা বলে গেছি। তাই আজকেও আপনার এই টকশোতে বলতে চাচ্ছি, এবং আমার ভাই মির্জা ইয়াসিন আরাফাত সাহেব যেটা বলেছেন, এটা হচ্ছে যে রাজনৈতিকভাবে একটা পক্ষ আরেকটা পক্ষে কথার উপরে কথা হবে, এবং কিছু কথা না বললেই একচাটিয়া হয়ে যায়, হয়তোবা ভালো মন্দ মিলিয়ে অনেকে বলতে পারে। তবে আমি মনে করি, আমি মনোবিজ্ঞানের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, পরবর্তীতে আমি আরেকটা সাবজেক্টে মাস্টার্স করেছি, সেই সাবজেক্টটা হচ্ছে স্পেশাল এডুকেশন, ডিসএবিলিটির উপর, প্রতিবন্ধিতার উপর। সেখানে পড়েছিলাম যে যত প্রকার প্রতিবন্ধী আছে তার মধ্যে মানসিক প্রতিবন্ধী যারা, ডাউন সিনড্রোম আবার এরা একটু কিছুটা বুঝে, আর একটা আছে খুব মানসিক প্রতিবন্ধীদের মধ্যে ক্লাসিফিকেশন, যে তারা আসলে কিছুই বোঝে না, বলতে পারে না, স্মরণ রাখতে পারে না, আপনার অনেকে যেটাকে পাগল বলে, অর্থাৎ কোনো কিছু মনে রাখতে পারে না। এই সময় আমরা বলি যে এর অভিভাবক পিতামাতা যদি কখনো এ নিজে নিজে টয়লেটে যেতে পারে, তাহলে বুঝতে হবে যে অনেক কিছু পেয়েছেন। এখন এই হাসান মাহমুদ সে বিএনপির বিভিন্ন কথা নিয়ে নিজে নিজে গায়ে লাগিয়ে নিজের দলের মধ্যে টেনে নিয়ে নিজেকে
জাহেল করার জন্য, আলোচনায় রাখার জন্য এই বিশ্ব বেয়াদব এবং নির্লজ্জ বেহায়া সে এই কথাগুলো বলে। বিএনপির সাথে তাদের সমঝোতা হবে, ঐক্য হবে, জোট হবে, এইটার কোনো প্রশ্ন মানে আসে না এবং এটা কখনো হতেই পারে না। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশে একমাত্র এই খুনি হাসিনা তিনি যেভাবে বলেছে যে আমি আগেই মনে মনে কল্পনা করে রেখেছিলাম, শপথ করে রেখেছিলাম যে যখন ক্ষমতায় আসব খালেদা জিয়াকে সেনানিবাস থেকে এক কাপুরে নামিয়ে দিব, নামিয়ে দিয়েছেন। কথায় কথায় এতিমের টাকা মেরেছে, অথচ সেই টাকা আজকে 9 কোটি টাকা হয়েছে, কেউ বলেছে 8 কোটি টাকা। আপনার একটা টাকা তসরুপ হয় না, আত্মসাৎ হয় না, আমি রায়টা পুরো পড়েছি। বিশ্বে কোথাও নিয়ম নাই যে যেটা নিম্ন আদালতে যে সাজা দিবে তা উচ্চ আদালতে সরকার বাদী হলে এটা বাড়ে, কখনো বাড়ে না, বরঞ্চ কমে। অথচ বেগম খালেদা জিয়ার নিম্ন আদালতে ফার্মাসি রায় 5 বছরের, সেটা উচ্চ আদালতে গিয়ে 10 বছর হয়ে গেছে। এরকম শত শত প্রমাণ আছে। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব, তিনি গত কালকেও বলেছেন যে দলের মধ্যে আপনারা বিভিন্ন অপকৌশলে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে, আওয়ামী লীগ কোনোভাবে নেওয়া যাবে না, কোনোভাবে নেওয়া যাবে না। যেখানে আওয়ামী লীগকে আমরা গ্রহণ করতে চাচ্ছি না, যদি গ্রামগঞ্জে করে সেটার দায় দায়িত্ব তাদের নিতে হবে এবং তাদের বাতও হবে, দেখবেন আপনারা। তাই আমি মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই কাজটি কখনো করবেন না। এবং তিনি, আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি বাংলাদেশে আমাদের কাছাকাছি দল হচ্ছে জামাত, সেই জামাতও যে বক্তব্য দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছেও না। জামাতের আমির মহোদয় যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো বরঞ্চ আমাদের বাংলাদেশে অনেকের আপত্তি। উনি 2 বার বলেছেন ভারতের সাথে সমঝোতা করে তাদের সাথে সম্পর্ক রেখে কাজ করবেন, আর একবার প্রায় মাস দেড়েক পর আবার বলেছেন ভারত আমাদের শত্রু না, আমরাও শত্রু না। ভারতের সাথে অমিত শাহ অভিনন্দনও জানিয়েছিলেন, আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন সেটাও বলেছিলেন। এমনকি বসুন্ধরা গ্রুপের পাশে গিয়ে ছবি তুলে ভারতের সাথে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে কাজ করার বিষয়টা তো বিএনপি থেকেও বলা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন প্রতিবেশী বদলানো যায় না, আওয়ামী লীগকে নিষিদ্ধ। আমি একটু বলি আপনাকে, আজকের যে আলোচনার বিষয়টা আমরা নিয়ে কথা বলতেছি হাসান মাহমুদের বিষয়টা, হাসান মাহমুদের বক্তব্যে কিন্তু এই অংশটাও রয়েছে যে বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, নিষিদ্ধের বিপক্ষে, সেজন্য বিএনপিকে ধন্যবাদ। তো আপনাদের প্রশংসা আওয়ামী লীগ করছে, হাসান মাহমুদ করছে, তো এর সুযোগটা তো আপনারাই করে দিচ্ছেন। হ্যাঁ, আমি বলি যে আপনার হচ্ছে যে আমি আপনাকে বলেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব কি বলেছেন, তিনি কিন্তু এই কথাও বলেননি যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না, কোনো কিছুই বলেন। আমি কিন্তু ওনার কথা বলেছি, উনি এখন দলের ধারক বাহক, আমি ওনার কথা বলেছি, আবার আমিরের কথা বলেছি। আমি সেই ক্ষেত্রে আমি আজকে যে কথাটা বলেছে সেইটা আমাদের মহাসচিব মহোদয় কয়েকবারই বলেছেন। তিনি বলেছেন বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি কাউকে নিষিদ্ধ চায় না। আওয়ামী লীগকে এরকম বলেনি, যখন নিষিদ্ধের কথা উঠেছে বলছে কাউকে নিষিদ্ধ চায় না, তারা তাদের বিচার চায়। আমি আপনার এই টকশোতেও বহুতবার বলেছি যে আমাদের মহাসচিব বিচারের কথা বলেছে এবং বিচার করতেই হবে। সেইটা যদি হয়, বাংলাদেশে যদি আওয়ামী লীগের বিচার করা হয় টপ টু বটম, তারা অপরাধী, তারা দুর্নীতিবাজ, তারা অর্থ পাচারকারী, তারা দখলবাজ, তারা চাঁদাবাজ, তারা মানুষের ক্ষতি করেছে, তাই যদি তাদের এই মামলা হয় তাহলে যেমন ওই কম্বলের লোম বাঁচতে গেলে কম্বল থাকবে না, আওয়ামী লীগের যদি সঠিক বিচার বাংলাদেশের মাটিতে হয় একটা মেম্বারই নির্বাচন করার মতো একটা প্রার্থী থাকবে না। সেখানে কেন আমরা বলবো না যে আমরা গণতান্ত্রিক দল, গণতন্ত্র থাকুক কিন্তু বিচার হোক, এটাই হচ্ছে আমাদের কথা। যদি আজকে তাদের বিচার হয়, আপনি দেখেন শেখ হাসিনার ফাঁসি হবে 100 বার, আপনার তার দলের এমপিদের মন্ত্রীদের ফাঁসি হবে, তাইলে আপনার যাবজ্জীবন কারাদণ্ড হবে। যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে 31 বছর। এখন সেই যাবজ্জীবন যদি কারাদণ্ড হয় কারো, তাইলে 31 বছর যদি একটা দল ক্ষমতায় মানে নির্বাচনের অযোগ্য হয়ে যায়, মানে সেই ক্ষেত্রে এই কথাগুলো আসলে বলা হয়েছে। এবং আমি সর্বশেষ বলতে চাচ্ছি এই হাসান মাহমুদ
দল, খুনি হাসিনার দল, মামলাবাজের দল, দুর্নীতিবাজি দল এবং যারা 65 লক্ষ লোকের নামে মামলা দিয়েছিল, সেইখানে আজকে আমাদের বিএনপির একজন কেন্দ্রীয় নেতা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর 17 বছর পর আজকে মুক্তি পেয়েছে, যা সিনেমাকে হার মানায়। আমরা সিনেমাতে দেখেছিলাম যে কোনো একটা শত্রুপক্ষ বা এন্টি পার্টি তারা জেলে পাঠায়, সেখান থেকে বুড়ো হয়ে বের হয়। আজকে 17 বছর পর সেই আমাদের নেতা জনাব লুৎফুজ্জামান বাবর অধিকাংশ মামলায় নির্দোষ হয়ে তিনি মুক্ত হয়েছেন। এই জন্য আমি আদালতকে, আইন বিভাগকে ধন্যবাদ জানাই এবং এই নিউজটার জন্য আমরা খুশি।